আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে হচ্ছে একটা কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোচিংয়ের এক্সামগুলোতে মার্ক কম পেলে আমার আসলে কী করা উচিত? তো দেখো, কোচিংয়ে এক্সাম দেওয়ার তার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে কী করতে পারো? তুমি তোমার ঘাটতিগুলো ফাইন্ড আউট করতে পারো, তাই না? কোচিংয়ে একটা চ্যাপ্টারে ক্লাস করলা, বাসায় এসে পড়াশোনা করলা, তারপর গিয়ে ডেইলি এক্সাম দিলা এবং এক্সামে দেখলা তুমি 4 থেকে 5টা প্রশ্ন পারো নাই। তার মানে কি? ওই টপিকগুলো তোমার ঘাটতি আছে, তাই তো? তো এক্সাম দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার ঘাটতিগুলো ফাইন্ড আউট করা। এখন অনেকে এসে বলো যে কোন জায়গায় প্রশ্ন সহজ হয় যাতে করে এক্সাম দিয়ে মার্ক বেশি পাবো এবং আমার কনফিডেন্স বিল্ড আপ হবে। দেখো, ডেইলি এক্সামগুলো কিন্তু তোমার কনফিডেন্স বিল্ড আপ করার জায়গা না। এখানের মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে তুমি তোমার ঘাটতিগুলো ফাইন্ড আউট করতে পারো। এখন যারা হচ্ছে দিনরাত পরিশ্রম করতেছো বা হচ্ছে চেষ্টা করতেছো, চেষ্টা করার পরেও সেরকম সন্তোষজনক মার্ক পাচ্ছ না, আউট অফ 50 হয়তো 30-35 বা 40-45 পাচ্ছ, প্রত্যেক এক্সামেই 5-10-15টা ভুল যাচ্ছে, তাদের জন্য মূলত এই ভিডিওটা। যারা হচ্ছে পড়াশোনা না করে, মানে বাসায় ভণ্ডামি করো, পড়াশোনা করো না, মার্ক পাচ্ছ 15-20-25 বা 30, বা পড়াশোনা না করে মার্ক পাচ্ছ 35, তোমার জন্য এই ভিডিওটা না। যারা পড়াশোনা করেও মার্ক কম পাচ্ছ, তাদের জন্যই মূলত এই ভিডিও। এখন দেখো, এখন তোমার আসলে মার্ক কম পেলে কী করা উচিত? হতাশ হওয়া উচিত না। দেখো, তুমি যদি একটা এক্সাম দিয়ে 50 আউট অফ 50 পাও, ওই এক্সাম দিয়ে তোমার যে মেইন উদ্দেশ্য এক্সাম দেওয়ার, সেটা কি ফিল আপ হইতেছে? তুমি কি তোমার ঘাটতিগুলো ধরতে পারতেছো? অবশ্যই না। তো সেই এক্সাম দিয়ে তোমার হয়তো একটা সুবিধা হতে পারে যে প্র্যাকটিস হয়ে গেছে, চর্চা হয়ে গেছে, বাট তোমার যে মেইন উদ্দেশ্য তোমার ঘাটতিগুলো ফাইন্ড আউট করা, সেটা হচ্ছে না। ঠিক আছে? তো তোমার কাজ কী হবে? তোমার যদি 4 থেকে 5টা প্রশ্ন ভুল যায়, এটা নিয়ে বিন্দুমাত্র হতাশ হওয়া যাবে না। তুমি এই প্রশ্নগুলো কোন টপিক থেকে আসছে সেই টপিকগুলো খুব ভালো করে আরেকবার রিভিশন দিয়ে নিবে। এটা হচ্ছে তোমার কাজ। ঠিক আছে? এখন যারা হচ্ছে কন্টিনিউয়াসলি রেগুলার পড়াশোনা করতেছো, বাট তোমার সে মার্ক আসতেছে 30-35-40 আউট অফ 50, তারা আসলে কী করবে? তাদের অবশ্যই স্ট্র্যাটেজিতে একটু চেঞ্জ করা লাগবে। ঠিক আছে? দেখো, তোমার হচ্ছে 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। একটা জিনিস পরে বলতেছি। প্রথমত হচ্ছে হার্ড ওয়ার্ক, যেটা তুমি করতে পারো। তোমার করার মতো 2টা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে? তোমার পরিশ্রম করা লাগবে এবং একটা স্ট্র্যাটেজি মেনটেন করা লাগবে। তুমি গাঁট ভাঙা শুধু পড়াশোনা করেই যাইবা, কোনো স্ট্র্যাটেজি ফলো করবা না, সেক্ষেত্রেও কিন্তু তোমার ভালো করার চান্স খুবই কম। শুধু পরিশ্রম দিয়ে কিন্তু হয় না। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভাগ্য। ঠিক আছে? এটা সবার ক্ষেত্রেই কাজ করে বা সবার ক্ষেত্রেই লাগে। আচ্ছা, তো এখন তুমি যে 2টা কাজ করবা, তুমি তো পরিশ্রম করতেছো, তাই না? পরিশ্রম করেও ভালো মার্ক পাচ্ছ না। তো এখন তোমার পড়াশোনার অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত, বা কীরকম অ্যাপ্রোচে পড়াশোনা করলে তোমার মার্ক রেঞ্জটা তুমি বাড়াতে পারবে? এখন আমি ধরে নিচ্ছি শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো যেগুলো আছে, তুমি একদম পড়াশোনা করো নাই, একাডেমিকে ধরেও দেখো নাই, অথবা শর্টেরগুলোতেও তোমার বেসিকে ঘাটতি আছে। সেই ক্ষেত্রে তোমার কীভাবে পড়াশোনা করবে? তোমার প্রথম কাজ হচ্ছে ওই চ্যাপ্টারের উপর একটা ভালো ক্লাস করে নেওয়া। ঠিক আছে? এখন অনেকেই বলতে পারে যে ভাই, ক্লাস করার থেকে হয়তো মেইন বইটা পড়া ইফেক্টিভ বেশি হবে, তাই না? কিন্তু সেটা ইফেক্টিভ তখন হয়তো যখন তুমি একাডেমিকে ছিলা, তোমার হাতে পর্যাপ্ত সময় ছিল এবং প্রত্যেকটা টপিক তুমি অনেক সময় নিয়ে পড়তে পারতে। একটা টপিক না বুঝলে আবার পড়তে পারতে, ওই সময়টা ছিল। বাট এখন কিন্তু ওই রকম সময় নাই যে একটা চ্যাপ্টারে তুমি 1 দিন সময় দিয়ে দিবে বা 2 দিন সময় দিয়ে দিবে, ওই সময়টা এখন নাই। তাহলে তোমার কাজ কী হবে? তুমি একটা চ্যাপ্টার সম্পূর্ণ নতুন, বা তুমি আগে পড়ছো বাট খুব ভালো করে পড়াশোনা করো নাই, সবার প্রথমে তোমার কাজটা হবে ওই চ্যাপ্টারের উপর একটা ক্লাস করে নেওয়া। সেটা হতে পারে তোমার কোচিংয়ের ক্লাস, হতে পারে অনলাইনে ফ্রি ক্লাস যেগুলো আছে ইউটিউবে সেগুলা, হতে পারে তোমার বাসায় যে ভাইয়া পড়ায় বা তুমি যেখানে প্রাইভেট পড়ো সেখানে ক্লাস। যাতে 1টা বা 2টা ক্লাসে, বা যদি অর্গানিক কেমিস্ট্রি হয় 3 থেকে 4টা বা 5টা ক্লাসে খুব ভালো করে শেষ করানো হয়। ঠিক আছে? তো ক্লাস করার পর তোমার কাজ হচ্ছে মেন বইটা খুব ভালো করে পড়া। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, পদার্থবিজ্ঞানে প্রতিপাদন এবং ব্যবহারিক এই 2টা পার্ট তুমি স্কিপ করবে, পুরোপুরি স্কিপ করবে, দেখার দরকার নাই। যদিও তোমার চলচ্চিত অধ্যায়ে কিছু পার্ট লাগে, যেরকম পটেনশিওমিটার, এগুলার কাজ কী সেগুলো পড়ে ফেলবে এবং এগুলো ক্লাসেও বলা হবে। ঠিক আছে? বাট এক্সট্রা যেগুলো আছে সূত্রের প্রতিপাদন, এগুলো একদম দরকার নাই, এগুলো স্কিপ করে বাকি পার্টটা খুব ভালো করে পড়বে। এবং মেন বই পড়ার সময় তোমার ক্লাসে যে টপিকগুলোকে হাইলাইট করানো হয়েছে, যে এই টপিকটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষা আসতে পারে, ওইগুলো হাইলাইট করে নিবে এবং সেগুলো চেষ্টা করবে মুখস্থ করতে খুব ভালো করে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে কাজটা কি? মেন বইটা পড়ে ফেলছো, এরপরে কাজটা হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করা। তোমার কাছে অবশ্যই কোচিংয়ের বই আছে, কোচিংয়ের প্র্যাকটিস বুক, অথবা বিভিন্ন পাবলিকেশনেরও কি প্র্যাকটিস বুক বের হয়, তাই না? তো তুমি তোমার কাছে যত রিসোর্স আছে প্র্যাকটিস করার জন্য, সব জায়গা থেকে ওই চ্যাপ্টারের যত প্রশ্ন আছে সব প্র্যাকটিস করে ফেলবে। এবং প্র্যাকটিস করার সময় সেম লজিক, কোনটা? যে প্রশ্নগুলো তুমি পারতেছো না, তুমি তো ক্লাস করে ফেলছো, মেন বই পড়ে ফেলছো, মেন বই পড়ার পরেও
তুমি কিছু প্রশ্ন আনসার করতে পারতেছো না, তাই না? ওই প্রশ্নগুলো যে টপিক থেকে আসছে, নর্মালি আমজনতা কী করে, তারা একটা প্রশ্ন পারতেছে না। আমি একটা উদাহরণ দিই। মনে করো একটা প্রশ্ন আসছে, নিচের কোনটি ক্যালাজোগেমি উদ্ভিদ। তো আমজনতা কী করবে? আনসার করতে পারে নাই, সে দেখবে কি ঝাউ, শেষ। ওর কিন্তু প্রশ্ন সলভ করা এখানে শেষ। বাট তোমার কিন্তু এরকম করলে হবে না। তোমার কী করা লাগবে? ক্যালাজোগেমি, ঝাউ, তার পাশাপাশি এই টপিকে আর কী কী আছে? পোরোগেমি, মেসোগেমি, তাই না? এবং পোরোগেমির উদাহরণ কোন দুইটা উদ্ভিদ, মেসোগেমির উদাহরণ কোন দুইটা উদ্ভিদ, সেটাও কিন্তু তোমার পড়ে ফেলা লাগবে। ঠিক আছে? প্রশ্ন সলভ করার বা হচ্ছে এই যে তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তুমি এভাবে যদি অ্যাপ্রোচ করতে পারো বা এভাবে পড়া শেষ করতে পারো, তাহলে আশা করি দ্বিতীয়বার যখন এই টপিক থেকে আবার প্রশ্ন আসবে, সেটা হতে পারে তোমার যে প্রশ্ন আসছিল সেটা আবার আসছে, অথবা সেম টপিক থেকে হতে পারে মেসোগেমি, পোরোগেমি এরকম আসছে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আর তোমার সমস্যা হবে না। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সলভ করার নিয়ম। মানে আমজনতা কী করে, সরাসরি হচ্ছে উত্তরটা মুখস্থ করে ফেলে। এটা করবা না। এই প্রশ্নটা যে টপিক থেকে আসছে সেই টপিকটা পুরোটা আরেকবার রিভিশন দিবে। ঠিক আছে? তো প্র্যাকটিস গেল। প্র্যাকটিস যাওয়ার পর তোমার কাজ কী হবে? তুমি তো অবশ্যই একটা রুটিন ফলো করবে। সেটা হতে পারে তোমার কোচিংয়ের রুটিন বা যেখানে হোক। রুটিনে তোমার কি ডেইলি এক্সাম থাকবে না কোচিংয়ের? ডেইলি এক্সামটা দিতে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে তুমি চ্যাপ্টারটা আবার সুপারফিশিয়ালি পড়বে। কীভাবে সুপারফিশিয়ালি বলতে? তুমি বইটা হচ্ছে উল্টাবে এবং তুমি অবশ্যই ক্লাস করার সময় বা মেন বই পড়ার সময় কী করছো? ইম্পর্টেন্ট ইনফোগুলো দাগায় নিছো। তো দাগানো লাইনগুলো একবার চোখ বুলায় নিবা। ঠিক আছে? তো রিভিশন হয়ে গেল। সুপারফিশিয়ালি পড়ার পর কি ডেইলি এক্সাম দিবে, এবং ডেইলি এক্সামে তুমি অবশ্যই কয়েকটা প্রশ্ন ভুল করবে, তাই না? এমনও আসো যারা হচ্ছে 60%, 70% মার্ক পাবে, 25%, 30% কোয়েশ্চেন তোমার ভুল যাবে। তো যারা চেষ্টা করতেছো তাদের উদ্দেশ্যটা কী হবে বা তাদের গোলটা কী হবে? যেই 25 থেকে 30টা প্রশ্ন তুমি ভুল করতেছো, বা 50 মার্কের এক্সাম হলে যেই 15টা বা 10টা প্রশ্ন ভুল আসতেছে, সেগুলো বা সেই প্রশ্নগুলো যে টপিক থেকে আসতেছে সেই টপিকটা হচ্ছে খুব ভালো করে সলভ করে নেওয়া। ক্লিয়ার? যেভাবে বললাম যে পুরো টপিকটাই আরেকবার রিভিশন দিয়ে নেবে। ঠিক আছে? তাহলে যারা হচ্ছে পরিশ্রম করতেছো বা হচ্ছে পরিশ্রম করার ক্যালিবার তোমার আছে, যে না আমি হচ্ছে দিনে হচ্ছে 12 ঘন্টা বা 14 ঘন্টা টাইম দিতে পারবো, বা পুরোটা টাইম আমার হচ্ছে রেগুলার কাজকর্ম বাদে বাকি টাইমটা আমি পড়াশোনা দিতে পারবো, তাদের ক্ষেত্রে আমি বলবো কি যে এই 5টা ধাপ ফলো করো। এখন তোমরা অনেকেই বলবে ভাইয়া এত সময় তো নাই, এই 5টা সিকোয়েন্স ফলো করে পড়াশোনা করতে গেলে পড়াশোনা কিছুই হবে না, সময় কুলাবে না। সময় অবশ্যই হবে। কীভাবে? দেখো, তোমার চ্যাপ্টার কয়টা আছে? পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। তুমি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা জিকে এবং ইংলিশ তার জন্য রেখে দাও, এবং তুমি 10 ঘন্টা পড়াশোনা করো। এখন দেখো, তুমি এইবার অ্যাডমিশনের কথা বলো বা গতবার বলো, প্রত্যেকবারে কিন্তু আমাদের সময় আমরা কম পাইছিলাম, প্রায় 2.5 মাস পাইছিলাম, তাই না? বাট প্র্যাকটিক্যাল টাইমটা সহ নিলে 3 মাস পাইছিলাম। তো মোটামুটি তুমি 100 দিন অন অ্যাভারেজ পাবা। ঠিক আছে? এখন 55টা চ্যাপ্টার, এখন আমি কি 55 দিন বলবো? না। তোমার অর্গানিক কেমিস্ট্রি বলতে পারো, গুণগত রসায়ন, হতে পারে উদ্ভিদ শারীরতত্ত্ব, এই অধ্যায়গুলো কিন্তু একদিনে কমপ্লিট করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে তুমি চ্যাপ্টারকে হচ্ছে 2 থেকে 3টা বা 4টা ভাগে ভাগ করে নিতে পারো। যদি প্ল্যান্ট ফিজিওলজি হয় তুমি 2 ভাগে ভাগ করে নিবে, অর্গানিক হলে তুমি 4 থেকে 5টা ভাগে ভাগ করে নিবে, এবং প্রত্যেকটা ভাগের জন্য তুমি 1 দিন করে রাখো। ঠিক আছে? 1 দিন করে রাখার পর তোমার কাজগুলো কী হবে? 5টা ধাপ। ঠিক আছে? তোমার 55টা চ্যাপ্টার মনে করো তুমি এভাবে ভাগ করলা, ভাগ করার পর তোমার 90টা বা 80টা ভাগ হলো। ঠিক আছে? তো 80টা ভাগ মানে কি 80 দিন লাগবে তোমার। এখন তোমার কাজ কী? এখন তোমার কাজ হচ্ছে এই 5টা সিকোয়েন্স ফলো করে পড়াশোনা করা। প্রথম কাজ কি? চ্যাপ্টারের উপর খুব ভালো একটা ক্লাস করে নেওয়া। ঠিক আছে? তোমার কোচিংয়ের ক্লাস হলেও চলবে, অথবা অনলাইনে ফ্রি কন্টেন্ট আছে, বা যেখানে তুমি বাসায় ভাইয়া পড়াই সেখানে পড়তে পারো। তো প্রথম হচ্ছে খুব ভালো একটা ক্লাস করে নেওয়া, যাতে করে তোমার এই পুরো চ্যাপ্টারের উপর একটা আইডিয়া চলে আসে। ঠিক আছে? দ্বিতীয় কাজ হচ্ছে কি? দ্বিতীয় কাজ হচ্ছে মেইন বইটা খুব ভালো করে পড়া। তৃতীয় কাজ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। একটা কথা আমি বারবার বলি, যে এটা আমার ওপিনিয়ন, ঠিক আছে? সবার সাথে নাও মিলতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার মেন বই পড়াটা যতটুকু গুরুত্বপূর্ণ, তার সমান গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস করা। ঠিক আছে? তাহলে তৃতীয় কাজ হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। তার পাশাপাশি প্র্যাকটিস করার সময় তুমি যেই প্রশ্নগুলো আনসার করতে পারবে না বা উত্তর করতে পারবে না, সেগুলো যেই টপিক থেকে আসে সেই টপিকটা আরেকবার রিভিশন দিয়ে নেওয়া। ঠিক আছে? তো প্র্যাকটিস গেল। তারপর কাজ কী? তোমার কোচিংয়ে বা যেখানে তুমি এক্সাম দাও না কেন, এক্সাম দিতে যাওয়ার আগে একবার সুপারফিশিয়ালি রিভিশন দেওয়া। ঠিক আছে? সেটা কী হবে? সেটা তুমি পেজ উল্টাবা এবং যেগুলো বোল্ড করা আছে বা দাগানো আছে সেগুলো একবার দেখে নিবা। শেষ। সুপারফিশিয়ালি পড়া গেল। এবং সর্বশেষ কাজ কি? তুমি ডেইলি এক্সাম দিয়ে আসার পর তোমার অবশ্যই কোচিংয়ে ভুল হয়, 5 থেকে 10টা বা 15টা তোমার ভুল আসতেছে। এই ভুলগুলো তুমি খুব ভালো করে সলভ করবা। ঠিক আছে? যেটা বললাম,
শুধুমাত্র উত্তরটা মুখস্থ করবে না, কী করবে, এই প্রশ্নটা যে টপিক থেকে আসছে পুরো টপিকটা আরেকবার রিভিশন দিবে। ক্লিয়ার হইল? এখন বলতে পারো যে না এইভাবে প্র্যাকটিস করতে গেলে হচ্ছে আসলে লাভ কী হয় বা ওর দিক মনে হয়। এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিব। আমার হচ্ছে কলেজের এক ফ্রেন্ড ছিল SM পারভেজ আহমেদ, অনেক হয়তো চিনো। তো ওর হচ্ছে বুয়েটের উইকলিতে সবচেয়ে লোয়েস্ট পজিশন কত, 450, সবচেয়ে লোয়েস্ট পজিশন। বাট গেস হোয়াট, ওর হচ্ছে মেন বুয়েট ভর্তি পরীক্ষায় মেরিট ছিল 178তম। ভাবতে পারো, যেই সেলের কোচিংয়ের সর্বনিম্ন পজিশন ছিল 450, ওর মেন বুয়েট ভর্তি পরীক্ষায় পজিশন হয়েছে 178তম। তাহলে এখানে তোমরা অনেকেই প্রশ্ন করবে যে ভাই ও তো এক্সেপশন, এবং এক্সেপশন তো এক্সাম্পল হতে পারে না। এখন ও নিজে এক্সেপশন ছিল কীভাবে, তোমরা যেরকম এক্সাম দিয়ে আসছো, অনেকে হচ্ছে প্রশ্নগুলো সলভ করো না, বা সলভ করলেও শুধুমাত্র উত্তরটা মুখস্থ করো, সে সেটা করতো না। সে যেই প্রশ্নটা ভুল করতো সেটা খুব ভালো করে, বা ওই প্রশ্নটা যে টপিক থেকে আসছে সেটা খুব ভালো করে শেষ করতো। এবং কি হয়েছে, ও প্রত্যেক দিন নিজেকে ইমপ্রুভ করছে। মনে করো ডেইলি এক্সাম আজকে একটা দিল, সেখানে সে ভুল করলো, ভুলগুলো সলভ করলো। তারপরে যে ডেইলি পরীক্ষা যাবে বা উইকলি পরীক্ষা যাবে, সেখানে কি সে আগের থেকে বেশি পারে না, বা বেশি সলভ করে গেছে, বা তার ঘাটতি আগের থেকে কম আছে। ঠিক আছে, যার ফলে কী হয়েছে, প্রতিনিয়তই তার র্যাঙ্ক বাড়ছে, এবং আলটিমেটলি খেলাটা কই হয়েছে, মেন ভর্তি পরীক্ষায় মেরিট 178তম, যেটা তার সর্বনিম্ন পজিশন। বুঝতে পারছো? এবং এখানে হচ্ছে একটু ঝামেলা থাকে যে কোচিংয়ের এক্সামগুলোতে মেরিটটা আসলে তেমন ম্যাটার করে না, মানে মেন যখন মডেল টেস্ট হয়। ঠিক আছে, এর কারণও আছে, কারণটা হয়তো আরেকদিন বলবো। তাহলে যে 5টা সিকোয়েন্স বললাম, কাদের জন্য, যারা পরিশ্রম করতে পারো, যারা হচ্ছে পড়াশোনা না করে ভণ্ডামি করে মার্ক কম পাও, তারা আসলে এই ভিডিওতে কোনো লাভ নাই। যারা পরিশ্রম করো রেগুলার কিন্তু মার্ক কম আসে, তারা যদি এখন থেকেই রেগুলারলি এই 5টা সিকোয়েন্স ফলো করে পড়াশোনা করতে পারো, একটা ক্লাস করে নেওয়া, মেন বই খুব ভালো করে পড়া, কম্পেনিয়ন বুকটা পড়া, প্র্যাকটিস করা, তার পাশাপাশি কি ডেইলি এক্সাম দেওয়া এবং সুপারফিশিয়ালি পড়া। দেখো তোমার আমি হয়তো একটা স্কিপ করে গেছিলাম, প্রথমে কি ক্লাস করবে, তারপর মেন বইটা খুব ভালো করে পড়বে, তার পাশাপাশি প্র্যাকটিসের আগে চেষ্টা করবে তোমার কোচিংয়ের যে কম্পেনিয়ন বুকটা আছে, তুমি যে কোচিংয়ে আসো সেই কোচিং থেকে এটা কি নোট বা কম্পেনিয়ন বুক দেওয়া হবে, সেই কম্পেনিয়ন বুকটা ওই যে উন্মেষের যেরকম মেরিট ফিক্স অথবা রিটেনার কি ডাইজেস্ট, তাই না, সেগুলো একবার পড়ে নেওয়া। বাট বায়োলজির ক্ষেত্রে কী হয়, এই 2টা কোচিংয়ের বইগুলো অনেক তথ্য দেওয়া, প্রায় 3 থেকে 4টা রেটারের বইয়ের তথ্য দেওয়া, যার ফলে খুব ভালো করে শেষ করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে তুমি ফাইন্ড আউট করতে পারো কোথায় বা কোন কোচিংয়ের বইটা খুব প্রিসাইজলি দেওয়া আছে, বা খুব কম সময়ে ভালো করে কভার করা যাবে। ঠিক আছে, তাহলে কম্পেনিয়ন বুকটা গেল, প্র্যাকটিস করবে, সুপারফিশিয়ালি পড়া, এবং এক্সামের যে ভুলগুলো করবে, এক্সাম হোক বা প্র্যাকটিস হোক, সেখানে যে ভুলগুলো করবে সেই ভুলগুলোকে ভালো করে সলভ করে নেওয়া। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলি, খুব মনোযোগ দিয়ে শুনো। যাদের হচ্ছে পরিশ্রম করতে পারো, রেগুলার 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করতে পারো, তারা কি করবে, তারা হচ্ছে এই 5 থেকে 6টা সিকোয়েন্স, প্রথমে হচ্ছে খুব ভালো একটা ক্লাস করে নেওয়া, মেন বইটা খুব ভালো করে পড়া, কম্পেনিয়ন বুক পড়া, প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করার সময় যে ভুলগুলো হবে সেই ভুলগুলো ফাইন্ড আউট করে সলভ করা। এরপর হচ্ছে তোমার সুপারফিশিয়ালি মেন বইটা একবার পড়া, কখন, এক্সাম দিতে যাওয়ার আগে, এবং এক্সামে যে ভুলগুলো করবে সেই ভুলগুলো আবার সলভ করা। এবং সলভ করার নিয়মটা কি আমি অলরেডি বলে ফেলছি, যে যেই টপিক থেকে প্রশ্নটা আসবে সেই টপিক পুরোটা তুমি রিভিশন দিবে। ঠিক আছে, তাহলে এভাবে পড়াশোনা করো, আশা করি কোচিংয়ে মার্ক নিয়ে তেমন প্যারা খাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম।